দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা এখন উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে দেখা গেছে গত বছর দেশে স্নাতক পাশ বেকারের সংখ্যা ছিল প্রায় 8,85,000। অর্থাৎ দেশের মোট বেকারের 13.50%ই স্নাতক পাশ, যা গত বছরের চেয়ে 13.11% বেশি। অনেকদিন ধরে মন্দা যাচ্ছে দেশের ব্যবসা বাণিজ্যে। বিনিয়োগ না থাকায় দেশে প্রতিনিয়ত কমছে কর্মসংস্থান আর বাড়ছে বেকারত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর শ্রমশক্তি জরিপে দেখা গেছে 2024 সালে দেশে বেকার ছিল 26,24,000 মানুষ, যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ছিল 8,85,000। জরিপের তথ্য মতে প্রায় 2 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করা প্রতি 3 জনের একজন বেকার, 7 জনের মধ্যে একজন 1 বছর ধরে বেকার, আর 6 জনের একজন প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে বেকার আছে। ওখানে 90 জন পাশ করার কারণে 90 জনের চাকরির জন্য অ্যাপ্লাই করে, কিন্তু চাকরি পায় গিয়া 10-12 জন। বাকি লোকগুলো সরকারি চাকরির জন্য চেষ্টা করে, মূলত তারা পায় না। কিন্তু ওই লোকগুলোই শেষ পর্যন্ত বেকার থাকে। ভার্সিটি লেখাপড়া শেষ করে তারা মনে করে যে আমি বড় চাকরিটাই আগে ধরবো, সেই কারণেই তারা ভুক্তভোগী হয়। বেসরকারি খাতের বিনিয়োগ কমায় কর্মসংস্থানের সুযোগ কমছে। এছাড়া স্নাতকদের শিক্ষাগত যোগ্যতা দক্ষতা নিয়েও আছে প্রশ্ন। তাই শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। আনএমপ্লয়মেন্ট বেশি, আর এটা থেকে যদি উত্তরণ হয়, প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। তখন প্রকৃতপক্ষে সমস্ত জায়গাগুলাই চাঙ্গা হয়ে যায়, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম তার গতি ফিরে পায়, আর তার সাথে সাথেই কিন্তু বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট এর সুযোগ তৈরি হতে থাকে। আমাদের গভর্নেন্স ইস্যু আছে, আমাদের এখনো 22টা ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স লাগে, এবং সর্বোপরি একটি ইন্ডাস্ট্রি গড়ার ক্ষেত্রে যে টাইম এবং যে প্রতিটা ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে যে অনুমোদনগুলো লাগে, এরপরে যেটা হয় আমাদের ইলেকট্রিসিটি অনেক ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না, গ্যাস দেওয়া যাচ্ছে না, তাহলে তো আপনার ইনভেস্টমেন্ট হবে না, এবং ইনভেস্টমেন্ট না হলে আসলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। বিবিএস বলছে স্কুল কলেজ পাশ করে শিক্ষার্থীদের চাকরিতে ঢোকার চেষ্টা সফল হলেও সেই হারে চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হয় স্নাতক ডিগ্রিধারীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেকারত্ব এবং কর্মসংস্থান নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ এম.এস. সিদ্দিক। এম.এস. সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে জানতে চাইব, দেশের অর্থনীতিতে চাহিদা অনুযায়ী দক্ষ জনবলের অভাব রয়েছে, বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাও বাড়ছে। এটা আসলে অর্থনীতির জন্য কতটা চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন? অনেক বড় চ্যালেঞ্জ, এমনই একটা চ্যালেঞ্জ যে ইকোনমির যে গ্রোথ রেট, এটাতে এটা প্রভাব বিস্তার করে। কারণ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লোককে পাওয়া যাচ্ছে না, আবার অনেক বেকার, লক্ষ লক্ষ যুবক বেকার। এটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের সাথে আমাদের যে চাহিদার, এটার যে একটা গ্যাপ আছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে জেনারেল লাইনে, কিন্তু চাকরিতে প্রেজেন্ট আধুনিক যুগে, টেকনোলজির যুগে, টেকনোলজিক নলেজ যদি না থাকে, কেমিস্ট্রি, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এগুলোতে যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে তাদের চাকরি হতে পারে না। কারণ যে কোনো সরকারি চাকরিতেই বা বেসরকারি চাকরিতে টেকনোলজি প্রয়োজন। যেমন সাধারণ একটি টেকনোলজি হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা। শুধু কম্পিউটার চালানোর দক্ষতা নয়, কম্পিউটার মাইনর রিপেয়ার করার দক্ষতা পর্যন্ত লাগে। এবং আরেকটা সমস্যা দেখা দিয়েছে, মিসম্যাচ হচ্ছে, আমাদের দেশের গ্রাজুয়েটরা সরকারি চাকরির দিকে প্রথম যায় চেষ্টা করে, এবং বছরের পর বছর একদম বেকার অবস্থায় থাকে, অপেক্ষা করতে থাকে একটা সরকারি চাকরি আসায়। যখন সরকারি চাকরির বয়স চলে যায়, তখন তারা বেসরকারি চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার চিন্তা করে। যখনই তারা বেসরকারি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য 30 বছরের পরে চেষ্টা করে, তখন 30 বছরের পরে যুবকদের ডিমান্ড প্রাইভেট সেক্টরে কমে যায়। অর্থাৎ তারা দুইটা সেক্টরে, প্রাইভেট সেক্টরে দুইটা জায়গায়, দুইটা পরিবেশে চাকরি হয়। একটা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট, অল্প বয়সে তাদেরকে এক্সিকিউটিভ হিসেবে নেয়, অথবা মধ্য বয়সে অনেক অভিজ্ঞ মানুষকে প্রাইভেট সেক্টরে চাকরি দেওয়া হয়। কিন্তু এই সরকারি চাকরির আশায় দুইটা অপরচুনিটি কিন্তু আমাদের দেশের যুবকরা, গ্রাজুয়েট যুবকরা হারায়। এবং এট দি সেম টাইম আপনি দেখবেন যে আমাদের দেশে শ্রীলঙ্কা, ভারত থেকে অনেকগুলি সাধারণ মানুষ এসে আমাদের দেশে প্রচুর বেতনে চাকরি করে। যে চাকরিটা করে, সেই চাকরিটা আমাদের দেশের ডিপ্লোমা হোল্ডাররা বা গ্রাজুয়েটরা করতে চায় না।
এমএস সিদ্দিক, একইভাবে কিন্তু আমাদের দেশ থেকেও যে জনশক্তি রপ্তানি হয় সেই জনশক্তিও কিন্তু আপনার সঠিক মূল্য পায় না, এবং তারাও কিন্তু সেই শ্রীলঙ্কা, নেপাল, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেই দক্ষ জনশক্তি রপ্তানি করে, আমরা কিন্তু সেই ধরনের দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারি না। এর পেছনে আসলে এই সমস্যা থেকে বের হয়ে আসার আসলে সুযোগটা কোথায় আপনি বলে মনে করেন? এটা হচ্ছে যে আমাদের যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, সরকারি যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, এদের 75% সিট খালি, কেউ এখানে পড়াশোনা ট্রেনিং নিতে যায় না। এট দি সেম টাইম প্রাইভেট সেক্টরে বা এনজিওরা যে ইনস্টিটিউশনগুলো চালায়, মনে করেন মটস বা ইউসেফ, সেখানে হাজার হাজার স্টুডেন্টের লাইন চাকরি নেওয়ার জন্য। এবং ইউসেফ থেকে চাকরি করা একটি টেকনিক্যাল পার্সন যখন মিডল ইস্টে যায়, তার বেতন হয় 2.5-3 লক্ষ টাকা। কিন্তু আমাদের নন টেকনিক্যাল নন স্কিল যেসব লোকজনগুলোকে আমরা মিডল ইস্টে পাঠাই, তাদের বেতন হচ্ছে 10-15 বা বড় জোর 20,000 টাকা। আপনি এখন বুঝতেই পারছেন, একটি মানুষকে যদি আমরা ট্রেনিং দিতে পারি, প্রপার ট্রেনিং, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিটা দিতে পারি, বেতন 10 গুণ বেড়ে যেতে পারে। তো এই আমরা আমাদের এডুকেশন সিস্টেম এবং ট্রেনিং সিস্টেমের যে কারিকুলাম গুলো আছে সরকার পরিচালিত, সেগুলো দেশের এবং বিদেশের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলোকে আপডেট করার কোনো চেষ্টাই হয় না। আরো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে এইটা যে অচল, এই এডুকেশন সিস্টেমটা, এটা আমাদের দেশেই প্রমাণ আছে। আমি যে ইউসেফ এর কথা বললাম, ইউসেফের ছেলেপেলেরা চাকরির ট্রেনিং নিয়ে ফাইনাল ইয়ার থেকে পাসিং আউটের আগেই ওদের ডিমান্ড চলে যায় তাদেরকে চাকরি দেওয়ার জন্য, এবং তারা ইন্টারভিউ দিলেই বিদেশে চাকরি পেয়ে যায়, বিদেশে গেলেই চাকরিতে তারা ভালো করে এবং প্রমোশন পেয়ে যায়। দেখ, আমার হাতে সময় অল্প, শেষ মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাইবো, সামনে রাজনৈতিক অস্থিরতা আছে, নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে, কর্মসংস্থান কতটা নতুন করে তৈরি হবে বলে আপনি আশা করেন? নতুন সরকার, স্টেবল রাজনৈতিক সরকার আসলে ইনভেস্টমেন্টের অপরচুনিটিটা বাড়বে, কারণ এন্টারপ্রেনারদের আস্থা ফিরে আসবে। এখন অস্থিরতা আছে আমি সেটা বলবো না, এখন যে রাজনৈতিক অবস্থা আছে এটা তেমন কোনো অস্থির নয়। কিন্তু যেহেতু এই সরকার আর বেশি দিন থাকবে না, নতুন সরকার আসলে নতুন সরকারের কি পলিসি হবে সেটা না বুঝে একজন ইনভেস্টর ইনভেস্ট করতে চান না। সুতরাং এখন একটা যে স্থবিরতা চলছে, এইটা নতুন সরকার এসে বসা পর্যন্ত এই স্থবিরতাটা চলতে থাকবে, এবং আমরা এর কোনো বিকল্প আমাদের হাতে নাই এই মুহূর্তে। এমএস সিদ্দিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কাঁচামরিচের দাম আবারও 300 টাকা ছাড়ালো। বিক্রেতারা বলছেন পূজায় আমদানি বন্ধ আর টানা বৃষ্টির কারণে বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া সবজির দামও চড়া, বেড়েছে পেঁয়াজ, মুরগির দামও। দাম বাড়ার অস্বস্তিতে ক্রেতারা বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। 3 দিন আগেও কাঁচামরিচের দাম ছিল 200 টাকা কেজি। শুক্রবার সেটি 1 লাফে পৌঁছালো 320 টাকায়। পূজার ছুটিতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। ন্যূনতম দাম ছিল, এখন মানার দামটা আরো বাড়তে আছে। কালকে মরিচ হয়ে যাবো 400 উঠবে, 320 টাকা কেজি। আর কাস্টমার 10 টাকার দেন, এত দাম। আমি কালকে নিয়েছি মিরপুর দাম 1200 টাকা, আজকে 1400। এদিকে বাজারে সবজির দামও চড়া। 70 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। করলা 60 টাকা, পটল 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকায়। টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি বলছেন বিক্রেতারা। পেঁপে 20 টাকা, সিসিঙ্গা 40 টাকা, পাতাকপি 40, পটল 40, কুমড়া 80 টাকা, বটবুটি 80 টাকা, আজকে জালি 30 টাকা। হইল এই 2 দিনেই হিন্দুকে পূজা গেছে, বিশ্বনাথের কাছে দাম বেশি গেছে, এত দাম দিয়ে দাম পোষানো যাবে না আমাকে। কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। যেখানে আধা কেজি নিচ্ছি এক পোয়া নিচ্ছি, আর রসুন যেখানে পেঁয়াজ 5 কেজি নিচ্ছি 3 কেজি নিতেছি। এখন উপায় নেই, এত দাম বাড়ছে। অন্য নিচ্ছে একদম 180 টাকা, আর মাছের দামও বেশি। মাছ তরকারির দামও প্রত্যেক জিনিসের দাম বেশি। সবজির দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে চাল ও ভোজ্য তেলের দাম। এদিকে বাজারে সরকারি তদারকি বাড়ানোর তাগিদ বাজার সংশ্লিষ্টদের। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
2024 সাল পর্যন্ত আয়কর অব্যাহতি পাবে ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি এবং এর যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বৈদ্যুতিক গাড়ির উপযোগী লেড বা লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনেও কর অব্যাহতি দেয়া হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে থাকবে প্রণোদনা। পাশাপাশি 2030 সাল পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কর্পোরেশনের নতুন যানবাহন কেনার ক্ষেত্রে ন্যূনতম 30% ইলেকট্রিক ভেহিকল কেনার নির্দেশনা দেয়া হয়েছে। এ ধরনের আরও কিছু প্রস্তাবনা নিয়ে ইলেকট্রিক ভেহিকল শিল্প উন্নয়ন নীতিমালা 2025-এর খসড়া প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। নীতিমালার খসড়াটি অংশজনের মতামতের জন্য শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইলেকট্রিক ভেহিকল শিল্পের উন্নয়ন ও বিকাশের মাধ্যমে নতুন মেড ইন বাংলাদেশ পণ্য গড়ে তুলতে এ খাতে নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে খসড়া নীতিমালায়। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী 25 অক্টোবর পর্যন্ত নদী, সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিনের জন্য শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় নদী, সাগরে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত এবং মজুত নিষিদ্ধ। মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ অভয়াশ্রম হিসেবে পরিচিত চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার বিভিন্ন এলাকায় চলছে প্রচার। এই সময় কাজ না থাকায় জেলেদের 25 কেজি করে চাল দেবে সরকার। বরাদ্দ পেতে সঠিকভাবে তালিকা তৈরির দাবি জানিয়েছেন জেলেরা। 12 কেজি হয়, কেউ 17 কেজি হয়, কেউ 18 কেজি হয়, মুখ সে হয় 20 কেজি। এই চাইলে তো আমার সংসার। বাজারে তো আনুষঙ্গিক বহুত টাকা খরচ হয়, আর 22 দিনে যদি আর 2000 টাকা করে দিতে প্রতিজনকে, তাহলে একটা মানুষই ছিল। এই অবদানটা দেয় অরিজিনাল জেলে যারা, তারা ঠিক মতো পায় না। অভিযান সফল করতেই প্রশাসনের সঙ্গে কাজ করবে নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী। নিষেধাজ্ঞা মেনে চলতে জেলে পল্লীগুলোতে লিফলেট বিতরণের পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় করা হয়েছে মাইকিং। প্রতিবারের মতোই যে আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর যে ইলিশের যে মাছ ধরা বন্ধ বিষয়ে আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারবো এবং আমাদের যে ইলিশের যে উৎপাদন, যে ধারাবাহিকতা, এটা আমরা ধরে রাখতে সক্ষম। পোস্টার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, মাইকিং চলছে। মোটামুটি আমাদের প্রিপারেশন আছে। আমরা আশা করি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা মা ইলিশ রক্ষা করতে পারবো। ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে 2 বছরের কারাদণ্ড, 5000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিতর্ক পিছু ছাড়ছে না আমদানি করা ব্রাহ্মা গরুর। মাংস বিক্রির পর সমালোচনা শুরু হয়েছে জবাইয়ের আগেই মারা যায় একটি গরু। যদিও আলোচিত বিক্রেতা খলিল এ অভিযোগ মানেননি। সরকারের কাছ থেকে 5টি গরু নিলামে কেনেন তিনি, বিক্রি করেন 1200 টাকা কেজি দরে। ক্যাব এই দামকে অযৌক্তিক উল্লেখ করে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে। 2011 সালে ব্রাহ্মা জাতে 18টি গরু আমদানি করা হয়। তবে কাগজপত্র না থাকায় তা জব্দ করে শুল্ক বিভাগ। রাখা হয় সাভারের কেন্দ্রীয় প্রজনন ও দুগ্ধ খামারে। 2024 সালে এগুলো নিলামে কেনে সাদিক অ্যাগ্রো। এর মধ্যে 5টি 2024 সালে জুলাই মাসে জব্দ করে দুদক। গেল 24 সেপ্টেম্বর 5টি গরু নিলামে প্রায় 25 লাখ টাকায় কেনে আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। মাংস বিক্রি করেন 1200 টাকা কেজি দরে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটু গরু জবাইয়ের আগেই মারা যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করছেন খলিল। দুদক ছিল, নির্বাহী কর্মকর্তা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল এবং সবচেয়ে বড় কথা হলো যে হাজার হাজার জনগণ ছিল। এই হাজার হাজার জনগণের ভিতরে মনে করেন নাহলে শত শত ক্যামেরা মোবাইল ছিল। কারো মোবাইলে এইটা মানে এই জিনিসটা ধরা পড়ে নাই, ওনার মোবাইলে ধরা পড়ছে। উনি বলতো, আমার কথা হলো যে এইগুলো হলো ভিত্তিহীন। ক্যাব বলছে গরুর মাংস 1200 টাকা কেজি গ্রহণযোগ্য নয়। এতে অন্য বিক্রেতারা দাম বাড়াতে উৎসাহিত হবেন। সরকারি নিলামে স্বচ্ছতা আনার পরামর্শ তাদের। প্রাণী সম্পদ অধিদপ্তরের তদারকির যে দায়িত্ব, পশু থেকে আরম্ভ করে যেগুলি আছে সেই জায়গাতে তাদের তদারকির যে মাত্রায় হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না, যেটার কারণে আমিষের উৎস আমরা মেটাতে গিয়ে অনেক সময় আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছি।
নিলামের গরু সরকারি জবাইখানায় প্রস্তুত করে মাংস বিক্রির নিয়ম। তবে খলিল নিজের দোকানের সামনেই এসব করেছেন। এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি প্রাণী সম্পদ কর্মকর্তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম। রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস থেকে সরবরাহ বাড়ার প্রত্যাশায় বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম 0.50% কমেছে, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের WTI অপরিশোধিত জ্বালানি তেলের দাম 0.40% কমে প্রতি ব্যারেল $61.56 হয়। গত এক সপ্তাহে এই তেলের দাম কমেছে 5.48%। এবছর কমেছে 14.36%। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ বেড়েছে 1.8 মিলিয়ন ব্যারেল। সেই সঙ্গে গ্যাস ও পেট্রোলের উৎপাদনও বাড়তি। ফলে বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা থেকেই দাম কমছে। এর বিপরীতে বিশ্ববাজারে পেট্রোলের চাহিদা কমে 6 মাসে সর্বনিম্ন হয়েছে। এছাড়া এশিয়ায় গত সেপ্টেম্বর থেকে শিল্প কর্মকাণ্ড কমেছে। ফলে চাহিদার কতটা থাকবে এ নিয়েও উদ্বেগ রয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।